ড্রোন ব্যবহারের জন্য আরব আমিরাতের মাধ্যমে চায়নার স্যাটেলাইট সরঞ্জাম কিনছে ইরান, ব্রিটিশ পত্রিকার অনুসন্ধান। ইরানের সঙ্গে চুক্তি করতে তাড়াহুড়ো করবে না প্রেসিডেন্ট ট্রাম্প, আজই চুক্তি চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিলেন রুবিও। শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা, মিনায় পৌঁছে গেছেন মুসল্লিরা। লাব্বায়েক ধ্বনিতে মুখরিত হবে মিনার প্রান্তর। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি ঝুমি রহমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আরব আমিরাতকে ব্যবহার করে ড্রোন ব্যবহারের জন্য চায়নার কাছ থেকে উন্নত স্যাটেলাইট সরঞ্জাম কিনছে ইরান। ফিনান্সিয়াল টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে রেভলিউশনারি গার্ডসের এই গোপন নেটওয়ার্ক। গত বছরের শেষ দিকে কেনাকাটায় পুরো বিষয়টি শেষ হয় বলে দাবি করছে ব্রিটিশ সংবাদপত্রটি। ইরানের সামরিক সরঞ্জাম কেনাকাটার নিরাপদ ট্রানজিট হিসেবে কাজ করছে আরব আমিরাত। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের হাতে আসা নথিতে মিলেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ফাঁস হওয়া চুক্তি ও জাহাজের নথিপত্র অনুযায়ী 2025 সালের শেষের দিকে আরব আমিরাতের রাস আল খাইমা ভিত্তিক কোম্পানি টেলিসানের মাধ্যমে চায়নার তৈরি অত্যাধুনিক সামরিক স্যাটেলাইট অ্যান্টেনা ও সরঞ্জাম কেনে ইরানের রেভলিউশনারি গার্ডস বা IRGCর অ্যারোস্পেস ফোর্স। 1.8 টন ওজনের এই চালানটি সাংহাই থেকে দুবাইয়ের জেবেল আলী বন্দর হয়ে পৌঁছায় ইরানের বন্দর আব্বাসে। গোয়েন্দা নজরদারি এড়াতে ব্যবহার করা হয় ভুয়া জিপিএস সিগন্যাল। গত নভেম্বরের শেষ দিকে চালানটি নিয়ে রামা 3 নামের একটি ইরানি জাহাজ যখন রওনা দেয়, তখন সমুদ্রের জিপিএস ট্র্যাকিং সিস্টেমে সেটি ওমান উপকূলে থাকার ভুয়া অবস্থান বা স্পুফিং সিগন্যাল পাঠাতে থাকে। তবে স্যাটেলাইট চিত্রে দেখা যায় জাহাজটি আসলে তখন অবস্থান করছিল ইরানের শহীদ রাজাই বন্দরে। অনুসন্ধানে জানা যায় চায়নার প্রতিষ্ঠান স্টারউইনের তৈরি এই 4.5 মিটারের মোটরাইজড অ্যান্টেনাটি মূলত কেনা হয়েছিল ইরানি প্রতিষ্ঠান সামান ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের জন্য। আমেরিকার নিষেধাজ্ঞায় থাকা এই গ্রুপটি মূলত IRGCর ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির একটি বাণিজ্যিক ফ্রন্ট হিসেবে কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের প্রধান বাণিজ্য কেন্দ্র হওয়ায় আরব আমিরাতের ফ্রি জোনগুলোতে কড়া নজরদারির অভাব রয়েছে। আর এই সুযোগেই অবৈধ বাণিজ্য ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তেহরান। অথচ এই প্রযুক্তির সাহায্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে 13 সেনাকে হত্যা করেছে ইরান। ইসরায়েল আমেরিকার হামলার পাল্টা জবাবে আমিরাতেও আছড়ে পড়েছে 2500-এরও বেশি ইরানি ড্রোন ও মিসাইল। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সঙ্গে চুক্তি করতে আমেরিকা তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। চুক্তি সম্পন্ন ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আমেরিকার নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি বলছেন, তার প্রশাসনের পক্ষ থেকে যেই চুক্তিটি নিয়ে আলোচনা চলছে, ইরান ঠিক তার বিপরীত অবস্থানে রয়েছে। সমর্থন ও সহযোগিতার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ধন্যবাদও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইরানের সঙ্গে শান্তি চুক্তি আজই চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার ভারতের নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি এই সম্ভাবনার কথা জানান। রুবিও বলেন, তারা ভেবেছিলেন রবিবার রাতেই হয়তো কোনো ভালো খবর আসবে, তবে তা আজও হতে পারে বলে আশা করছেন তিনি। এই নিয়ে খুব বেশি কিছু জানাতে রাজি হননি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এই চুক্তির মূল লক্ষ্য হবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার সচল করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সংকট দূর করা। বর্তমানে আলোচনার টেবিলে বেশ শক্তিশালী একটি প্রস্তাব রয়েছে বলেও উল্লেখ করেন রুবিও। আমেরিকা ইরান শান্তি চুক্তির সম্ভাবনায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। একই সাথে এই ইতিবাচক খবরের জেরে এশিয়ার প্রধান পুঁজিবাজারে বেশ চাঙা ভাব দেখা গেছে। হরমুজ প্রণালীর দীর্ঘ অবরুদ্ধ দশা কাটিয়ে ওঠার আশাবাদ তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক ধাক্কায় 5% কমে ব্যারেল প্রতি 98.36 মার্কিন ডলারে নেমে এসেছে। এশিয়ার শেয়ার বাজারেও চাঙা ভাব দেখা গেছে। জাপানের প্রধান শেয়ার বাজার নিক্কের ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড 65,000 পয়েন্টের মাইল ফলক ছড়িয়ে গেছে।
তহবিল সংকটে মুখে ঢুকছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ইবোলা প্রতিরোধ কার্যক্রম। সেই সাথে দেশটির পূর্বাঞ্চলে ইবোলা চিকিৎসা কেন্দ্রগুলোতে একের পর এক হামলা চলছে। এর ফলে প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। একই সঙ্গে স্থানীয় সাধারণ মানুষের পক্ষ থেকেও তীব্র ক্ষোভ ও প্রতিরোধের মুখে পড়ছেন তারা। আফ্রিকায় ইবোলা ভাইরাসের বর্তমান প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল DR কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশ। দেশটিতে এখন পর্যন্ত 900-র বেশি সন্দেহভাজন রোগী চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 101 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। রবিবার রাতে এ অঞ্চলের একটি হাসপাতালে হামলা চালিয়ে আত্মীয়দের মরদেহ জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে একদল ক্ষুব্ধ যুবক। হাসপাতালটিতে ইবোলা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল। গত সপ্তাহেও প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে অবস্থিত 2টি স্বাস্থ্য কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের তীব্র ক্ষোভ ও সশস্ত্র বিদ্রোহীদের সহিংসতার কারণে এই প্রাণঘাতী ভাইরাস নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের পেছনে বড় কারণ গত বছর আমেরিকা ও ইউরোপের ধনী দেশগুলোর পক্ষ থেকে চিকিৎসা তহবিল হ্রাস করা। এর ফলে মাঠ পর্যায়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষামূলক স্যুট, টেস্টিং কিট বা ছোঁয়াচে মরদেহ বহনের বডি ব্যাগ পর্যন্ত নেই। ইবোলার এই বিরল প্রজাতির ভাইরাসের কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা না থাকাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এছাড়া বছরের পর বছর ধরে চলা যুদ্ধ এবং ইবোলার সংক্রমণ ঠেকাতে মরদেহের শেষকৃত্য নিয়ে সরকারের কঠোর বিধিনিষেধের কারণেও স্বাস্থ্যকর্মীদের উপর স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। সাধারণত কঙ্গোর মানুষ ঐতিহ্য অনুযায়ী মরদেহ ধুয়ে বিদায় জানায়, কিন্তু ইবোলা ঠেকাতে মরদেহ পরিবারকে দেয়া হচ্ছে না, নিজস্ব নিয়মে দাফন করছেন কর্মীরা। এটিও স্থানীয়দের ক্ষুব্ধ করেছে। উত্তর পূর্ব কঙ্গোর প্রশাসন এখন যে কোনো জানাজাতে 50 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে। সংক্রমণ ঠেকাতে চিকিৎসকদের সশস্ত্র পুলিশ ও সেনা পাহারায় দাফন সম্পন্ন করতে হচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে আজ মুখরিত হবে টাবুর শহরখ্যাত মিনার প্রান্তর। হজ পালনে এরই মধ্যে ধর্মপ্রাণ মুসলমানরা মিনায় পৌঁছে গেছেন। রবিবার রাতভর কেউ হেঁটে, কেউ বা বাহনে চড়ে সেখানে জড়ো হয়েছেন। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মুসল্লির পদচারণায় আবারও প্রাণ ফিরে পেয়েছে পবিত্র নগরী মক্কার জনপদ। আবেগ, ইবাদত আর আত্মসমর্পণের অনন্য এক পরিবেশে শুরু হয়েছে এবারের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মক্কার অদূরে মিনার বিশাল তাঁবুর নগরীতে সমবেত হয়েছেন লাখো মুসল্লি। জীবনের বহুল প্রতীক্ষিত হজ যাত্রায় এসে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। এই সেই হেরা গুহা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতায়াত করতেন। এখানে আরোহণ করা সত্যি খুব কঠিন। মুসল্লিরা ঘণ্টাখানেক সময় কাটায়। যারা ক্লান্ত তারা মাঝে মাঝে বিশ্রামও নিয়ে থাকেন। মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় এবং রাত্রি যাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ দিনরাত মিনায় অবস্থান শেষে আগামীকাল ভোরে হাজিরা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে, যেখানে অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানেই প্রদান করা হবে হজের খুতবা। এবারে খুতবা দেবেন প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ এবং মসজিদে নববীর প্রবীণ খতিব ডক্টর শায়েখ আলী ইবনে আব্দুর রহমান ইবনে হুজাইফি। চলতি বছর হজের খুতবা বাংলাসহ মোট 34টি ভাষায় সম্প্রচার করা হবে। এদিকে গতবারের মতো এবারও প্রচণ্ড গরমের ভোগান্তির সঙ্গী হচ্ছে হজযাত্রীদের। হজের সময় তাপমাত্রা 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে হাজিদের সতর্ক করেছেন মক্কার আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, এবছর হাজিরা কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, তার মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি অন্যতম। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট।
ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। স্বাগত আরেকবার আন্তর্জাতিক বুলেটিনে। কোরবানির ঈদ ঘিরে দেশের বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে ইরান আমেরিকা যুদ্ধের প্রভাবে কোরবানি পশুর দাম বেড়েছে। বাংলাদেশে পশুর দাম বৃদ্ধি নিয়ে সোমবার এক প্রতিবেদনে প্রকাশ করেছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে পশু পরিবহনে। আর মাত্র কিছুদিন পরেই বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা, গাবতলী পশুর হাট। হাটে গরুর কোনো কমতি নেই, চারদিকে শুধু পশুর সারি। কিন্তু বাজারে এসে ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। রয়টার্স বলছে, মূল্যস্ফীতি আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এবার কুরবানির পশুর দাম আকাশ ছোঁয়া। ব্যবসায়ীরা বলছেন, গত এক বছরে গোখাদ্য বা গরুর খাবারের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। সেই সাথে ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ এবং হরমুজ প্রণালীর সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি তেলের বাজারেও। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় দূর দূরান্ত থেকে হাটে গরু নিয়ে আসার পরিবহন খরচ এক লাফে অনেক বেড়ে গেছে। গতবারে চেয়ে এবার গরু কিনছে বেশি টাকা। গতবারে মনে করেন তার চেয়ে 50,000 কি গরু বেশি কিনা, এই কারণে মনে করেন যে দাম বেশি। খামারিরা যেটা তারা আগে হচ্ছে খরচ করে পালতো, তার চেয়ে বেশি পরিমাণে খরচ করে পালতে হচ্ছে। গরুর খাদ্যের দাম বেশি, তো ব্যাপারীরা একটু বেশি চাবে, এটাই স্বাভাবিক। হাটে আসা ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা এবার গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ দাম চাচ্ছেন। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দামে সাধারণ মানুষের পকেট এমনিতেই খালি। তার উপর পশুর এমন চড়া দামে কোরবানির বাজেট মেলাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। বাজারে পশুর সরবরাহ প্রচুর থাকলেও চড়া দামের কারণে অনেক ক্রেতারা এখনও কেবল দেখে শুনেই দিন পার করছেন, কিনছেন কম। দেশের বাজারের এই পরিস্থিতি ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকেই এক কঠিন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বিক্রেতারা বলছেন খরচ তোলার কথা, আর ক্রেতারা খুঁজছেন তাদের সাধ্যের মধ্যে পশু। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির রাসায়নিক কারখানায় বিষাক্ত রাসায়নিক ভর্তি একটি ট্যাঙ্ক ঘিরে উদ্বেগ বাড়ছে। ট্যাঙ্কটি যে কোনো সময় ফেটে যেতে বা বিস্ফোরিত হতে পারে এমন আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কারখানার আশেপাশে অন্তত 50,000 মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর। ফুটছে রাসায়নিক ট্যাঙ্ক, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টির একটি কারখানায় বিষাক্ত রাসায়নিক ভর্তি ট্যাঙ্কারটির তাপমাত্রা শনিবার 32 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এখন এর তাপমাত্রা প্রতি ঘন্টায় বেড়েই চলছে। ট্যাঙ্কারটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে এমন আশঙ্কায় ক্যালিফোর্নিয়া গভর্নর গাভিন নিউজম জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ট্যাঙ্কে প্রায় 7,000 গ্যালন অত্যন্ত দাহ্য রাসায়নিক মিথাইল রয়েছে। প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত এই রাসায়নিকের কারণে ট্যাঙ্কারটির ভেতরে তাপ এবং চাপ উভয় বাড়ছে। এই রাসায়নিকের বাষ্প শ্বাসের সাথে শরীরে গেলে শ্বাসকষ্ট, চোখ জ্বালা এবং মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গার্ডেন গ্রোভ এলাকায় 20,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আরও 30,000 মানুষকে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 48 ঘন্টার বেশি নিরাপদে অবস্থান করছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি পরিস্থিতি কতটা গুরুতর, তবে সমাধান না হওয়া পর্যন্ত আমরা উদ্বেগে রয়েছি। সম্ভাব্য রাসায়নিক দুর্ঘটনা ঠেকাতে কর্তৃপক্ষ জোর তৎপরতা চালাচ্ছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভারত জুড়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আরও জোরদার করতে দেশটির বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সামাজিক মাধ্যমে তিনি এই তথ্য জানান। জুনের প্রথম সপ্তাহে এই বৈঠক ডাকা হয়েছে। মমতা জানান, বিরোধী শক্তিকে এক মঞ্চে এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে
বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করাই এখন প্রধান লক্ষ্য। ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। পাশাপাশি বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গেও যোগাযোগ করা হবে। মমতা জানান, বিজেপির মুখোশ খুলে দিতে বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন এবং সেই লক্ষ্যেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের ভেতরে চাপ ও অস্বস্তি তৈরি হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় স্তরে বিরোধী রাজনীতিকে আবার সক্রিয় করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক বুলেটিনে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ফিলিপিন্সে একটি বহুতল ভবন ধসে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। স্থানীয় সময় সোমবার রাজধানীর ম্যানিলার উত্তরের শহর এঞ্জেলাসে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত 26 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে কাজ করছে উদ্ধারকারীরা। অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটি 9 তলার আবাসিক হোটেল হওয়ার কথা থাকলেও নিয়মের তোয়াক্কা না করে এর 10ম তলায় একটি সুইমিং পুল তৈরি করা হচ্ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন। এক বছরের জন্য মহাকাশে নভোচারী পাঠালো চায়না। রবিবার একটি লং মার্চ J2F রকেটের মাধ্যমে 3 নভোচারীকে নিয়ে একটি মহাকাশযান পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে শেনঝৌ 23। মহাকাশ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল চায়না। 3 নভোচারীকে নিয়ে সফলভাবে কক্ষপথের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে দেশটির একটি মহাকাশযান। রোববার চায়নার উত্তর পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় এটি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে একে সম্পূর্ণ সফল বলে আখ্যা দিয়েছেন কেন্দ্রটির এক কর্মকর্তা। মহাকাশযানটি উৎক্ষেপণের আগে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেনঝৌ 23 অভিযানের 3 নভোচারীকে শুভকামনা ও বিদায় জানানো হয়। এই অভিযানের নেতৃত্বে আছেন কমান্ডার জু ইয়াংঝু, তার সঙ্গী হয়েছেন ঝাং ঝিওয়ান এবং হংকংয়ে জন্ম নেওয়া প্রথম নভোচারী লাই কা ইং। কম্পিউটার ফরেনসিক্সে PhD করা লাই চায়নার মহাকাশ ইতিহাসের 4র্থ নারী নভোচারী। এই অভিযানের অন্যতম বড় আকর্ষণ এর সময়কাল। 3 নভোচারীর মধ্যে একজন পুরো 1 বছর কাটাবেন চায়নার স্পেস স্টেশন তিয়াঙ্গংয়ে, যা দীর্ঘতম সময়ে মহাকাশে অবস্থানের অন্যতম রেকর্ড হতে যাচ্ছে। বাকি 2 জন ফিরে আসবেন চলতি বছরের শেষ নাগাদ। চায়না ম্যানড স্পেস এজেন্সি CMS এর মুখপাত্র ঝ্যাং জিংবো জানান, দীর্ঘ সময় মহাকাশে মানুষের টিকে থাকার ক্ষমতা পরীক্ষা করাই এই অভিযানের মূল লক্ষ্য। তিয়াঙ্গং স্টেশনে গিয়ে এই দল বিদায় জানাবে সেখানে 200 দিনের বেশি সময় ধরে থাকা শেনঝৌ 21 ক্রুদের। গত অক্টোবরে শুরু হওয়া ওই অভিযানে ছিলেন চায়নার সর্বকনিষ্ঠ নভোচারী উফি। সেই সাথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পাঠানো হয়েছিল 4টি জীবিত ইঁদুরও। জাতীয় নিরাপত্তার অজুহাতে আমেরিকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে চায়নাকে নিষিদ্ধ করার পর নিজেদের শক্তিতেই তিয়াঙ্গং বা স্বর্গীয় প্রাসাদ গড়ে তোলে বেইজিং। 2030 সালের মধ্যে চাঁদে প্রথম মানুষবাহী মহাকাশযান পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তারা। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার লক্ষ্য 2028 সালের মধ্যেই চাঁদের বুকে নভোচারী নামানো। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1 এর সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।